আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার ফাইটারের চাকরি পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের অনেকেই মেডিকেল টেস্টে গিয়ে বাদ পড়ে যাবেন। কারণ হচ্ছে শুধু জানেন না যে মেডিকেল টেস্টে কি কি পরীক্ষা করা হবে, কি কি বিষয় দেখা হবে। এই শুধু না জানার জন্যই আপনারা অনেকেই বাদ পড়ে যাবেন। তাহলে বন্ধুরা, আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব কি কি কারণে সাধারণত মেডিকেল টেস্টে বাদ পড়বেন সেই বিষয়গুলো জানাতে, এবং আপনি কিভাবে আগেই প্রস্তুতি নিয়ে সব সমস্যার সমাধান করতে পারবেন সেই সম্পর্কেও আমরা বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আপনার মেডিকেল টেস্টে বাদ পড়ার যে কারণগুলো সেটি দেখুন, আমরা এক নজরে সবগুলো দেখে নিই। সেটি প্রথমেই হচ্ছে আপনার আন্ডার ওয়েট অথবা ওভার ওয়েট। আপনার ওয়েট যদি আন্ডার ওয়েট হয়, মানে আপনি যে বিএমআই, আমরা ওয়েট, আমাদের ওয়েট নর্মাল নাকি আন্ডার ওয়েট নাকি ওভার ওয়েট নাকি ওভেস, এটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা বুঝতে পারি বিএমআই টেস্টের মাধ্যমে। আপনি বিএমআই তে পরীক্ষা করেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েটটা কি আন্ডার ওয়েট না ওভার ওয়েট। বিএমআইটা কি? বিএমআইটা হচ্ছে ওজনের সাথে উচ্চতার যে মানে আপনার সম্পর্ক সেটি। বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স। তো এই বিএমআই টেস্টের মাধ্যমে আপনাকে পরীক্ষা করে তারা দেখবে যে আপনার ওয়েট ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক থাকলে আপনি ফিট, এখানে ফিট হয়ে যাবেন। তার পরবর্তীতে যে বিষয়টি দেখা হবে সেটি হচ্ছে ফ্ল্যাট ফুট। আপনার ফ্ল্যাট ফুট কিনা, আপনার পা পা কি ফ্ল্যাট কিনা, পায়ের ফুট যেটা সেটা কি ফ্ল্যাট কিনা সে বিষয় দেখবে। দেখে যদি আপনার ফ্ল্যাট ফুট থাকে তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন, আনফিট হবেন। আচ্ছা, তারপরে দিবে নক নি। আপনার নি যে আছে, পায়ের হাঁটু, এই দুই হাঁটু লেগে যায় কিনা। আপনি দাঁড়ালে, সোজা হয়ে দাঁড়ালে আপনার দুই হাঁটু কি লেগে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে নক নি। আর নক নি যদি থাকে তাহলে আপনি বাদ পড়বেন, ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। কালার ব্লাইন্ডনেস, আপনার কালার ব্লাইন্ডনেস দিবে তারা। কালার ব্লাইন্ডনেস দিয়ে আপনাকে দেখবে যে আপনি আসলে কালার ব্লাইন্ড কিনা। বিভিন্ন আপনাকে পেজে, বিভিন্ন কালারিং পেজে আপনাকে নাম্বার চেক করতে বলা হবে। তারা বলবেন, 2-3 সেকেন্ড সময় দিবেন, যে বলবে এখানে কত লেখা আছে, আপনাকে সেটা বলতে হবে। আচ্ছা, পরবর্তী পেজগুলোতে আমি আপনাকে জানাবো, দেখাই দিব, ছবির মাধ্যমে দেখিয়ে দিব যে কালার ব্লাইন্ডনেস কিভাবে পরীক্ষা করে। আমার সাথে থাকুন, ভিডিওর সাথে থাকুন, সব পেয়ে যাবেন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চোখের প্রবলেম যদি থাকে, চোখের যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন। যেমন হচ্ছে 6/6, চোখের যে দৃষ্টিশক্তিটা, অরিজিনাল দৃষ্টিশক্তি যেটা, সেটা হচ্ছে 6/6। এটা থাকলে আপনি আহ, আপনার ঠিক আছে, আপনি ফিট হবেন। না হলে কি আপনি বাদ পড়বেন। আচ্ছা, ডেন্টাল প্রবলেম, আপনার দাঁতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, ক্যাভিটি থাকে, তাছাড়া দাঁতে যদি আপনি রুট ক্যানেল করে থাকেন, আহ, তাছাড়াও যদি দাঁতের আরো অন্যান্য যে সমস্যাগুলো থাকে, মাড়ি ফুলে যায়, এই হয় এগুলো যদি থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। আচ্ছা, স্কিন ডিজিজেস এন্ড অ্যালার্জি, তারা খুব ভালোভাবে আপনার সমস্ত শরীরে স্কিন দেখবে, স্কিন ডিজিজ দেখবে যে আপনার কোনো ধরনের স্কিন ডিজিজ আছে কিনা। যেমন এর মধ্যে অ্যালার্জি হতে পারে, একজিমা হতে পারে, তারপরে আপনার বিভিন্ন ঘা, পাসরা এগুলো থাকে, এগুলো থাকলে আপনি বাদ পড়বেন, আপনাকে আনফিট করে দিবে। আচ্ছা, তারপরে লাস্ট পর্যন্ত দেখুন যে লাস্ট যে চেকটা করা হয় সেটা হচ্ছে আপনার সার্জারি মার্কস অথবা মেজর কোনো ইনজুরি আছে কিনা। আপনি আহ, অতীতে কোনো ইনজুরিতে পড়েছিলেন কিনা, অথবা আপনার কোনো কাটা ছেঁড়ার দাগ আছে কিনা। ঠিক আছে, যদি কোনো কাটা ছেঁড়া, এটা বলতে বোঝাচ্ছে 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে কাটা ছেঁড়ার দাগ। যদি আপনার কোনো কাটা ছেঁড়ার দাগ থাকে বড় ধরনের, তাহলে আপনাকে তারা বাদ দিবে, আপনি মেডিকেল আনফিট হয়ে যাবেন। আচ্ছা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে বিষয়টি আমি এখানে উল্লেখ করিনি, সেটি হচ্ছে আমাদের যে প্রাইভেট বডি পার্ট আছে, প্রাইভেট পার্ট, আমাদের বডির যে প্রাইভেট পার্ট সেটি চেক করবে তারা।
সেটি চেক করে আপনি বিশেষ করে আপনার স্ক্রোটাম চেক করবে। আমাদের যে অন্ডকোষ, তাকে ইংরেজিতে বলে স্ক্রোটাম, সে এই স্ক্রোটাম দেখবে যে আপনি আপনার স্ক্রোটাম কি দুইটা কিনা, অন্ডকোষ কি দুইটা কিনা। যদি দুইটা থাকে ঠিক আছে, আর এগুলো কি নর্মাল আছে কিনা তারা দেখবে। এটা স্ক্রোটাম, অনেকের স্ক্রোটাম থাকে একটা, তাহলে বুঝতে হবে যে সে বাদ যাবে, তাকে বাদ ফেলবে। আর যদি স্ক্রোটাম একটা ছোট থাকে একটা বড় থাকে, এই কেসেও তারা আপনাকে বাদ দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা বিষয় দেখবে, আপনার অ্যানাল দেখবে। অ্যানাল মানে হচ্ছে আপনার যে পায়ুপথ, এই পায়ুপথে কোনো ধরনের আপনার আছে কিনা, ওই পায়ুপথে কোনো ধরনের রোগ আছে কিনা, এটা এটা দেখবে। এই পায়ুপথের রোগ সাধারণত অনেকেরই থাকে। যেমন পায়ুপথের সবচেয়ে মানে ফেমাস যে রোগটা মানে সবার হয় পরিচিত রোগ, সেটা হচ্ছে আপনার পাইলস হয়। এই পাইলস শেষ যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে আপনাকে বাদ দিবে। এই হচ্ছে আমাদের মেজর যে রিজন, যে রিজন গুলোর জন্য আপনাকে মেডিকেলে আনফিট করা হবে। এই সকল রিজনের জন্য আপনি মেডিকেলে আনফিট হয়ে যাবেন। আচ্ছা, এখন চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে এখানে ফিট হতে পারেন। আপনাকে কি করতে হবে আসলে, আপনি কি করলে আপনি ফিট হবেন, কি ধরনের আপনি যদি করেন, প্রিপারেশন নেন যে আপনি নিজেকে ফিট করবেন, সে সম্পর্কে চলুন আমরা জেনে নিই। এখন দেখেন, এই যে প্রথমেই যে বিষয়টা ছিল, এটা ছিল ওভারওয়েট। এখানে আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি। এখানে এটা হচ্ছে ওভারওয়েট। এই ওভারওয়েট, এই ছেলেটিকে দেখে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে সে সে হচ্ছে আন্ডারওয়েট, সে আন্ডারওয়েট, আর ইনি হচ্ছেন ওভারওয়েট। তাহলে কি করতে হবে, আর এটা দেখবে হচ্ছে বিএমআই এর মাধ্যমে, বডি মাস ইনডেক্স। তো বিএমআইটা কিভাবে পরীক্ষা করে, বিএমআইটা পরীক্ষা করে হচ্ছে আপনার আপনার যে ওয়েট আছে, ওয়েট ইন কেজি, আপনি কত কেজি ওয়েট, তাকে আপনার উচ্চতা দিয়ে ভাগ করবে। হাইট, হাইটের হাইট হাইট এটা মিটার স্কোয়ার। আপনার উচ্চতা, ওজনকে উচ্চতা স্কোয়ার, উচ্চতাটাকে আপনি মিটারে করবেন, মিটার স্কোয়ার করে ভাগ করলে যেটা আসবে সে সেভাবেই দেখা হবে আপনার বডি মাস ইনডেক্স। সেটা হচ্ছে আপনার বডি মাস ইনডেক্স। আপনার যদি আহ ওজন হয়, এখানে বডি মাস ইনডেক্সের আপনি যদি বিস্তারিত ক্লাস আরো চান, তাহলে অবশ্যই আমি বিস্তারিত ক্লাস দিব যে বডি মাস ইনডেক্সে কত থেকে কত পয়েন্ট আসলে আপনি আন্ডার ওয়েট, কত থেকে হলে ওভার ওয়েট হবেন, সে বিষয়ে আমি জানাবো। আপনি যদি মনে রাখবেন, যদি আপনার বডি মাস ইনডেক্সে এই যে এখানে যে রেজাল্টটা, এই রেজাল্ট যদি 18.5 এর নিচে আসে, তাহলে আপনি আন্ডার ওয়েট। এই রেজাল্টটা যদি 18.5 এর নিচে আসে, তাহলে আন্ডার ওয়েট। আর যদি আপনার আপনার 25 থেকে 29.5, 9.9 পর্যন্ত হয় এই রেজাল্ট, তাহলে আপনি ওভারওয়েট হয়ে যাবেন, তাহলে আপনি ওভার। এই সকল ক্ষেত্রে আপনাকে বাদ দিবে। তাহলে আপনি কি করতে হবে, এটা আমরা সবাই জানি যে আমাদের আসলে কি কাজ করতে হবে। প্রথমেই আমাদের যে তৈলাক্ত খাবার, এটা বর্জন করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আমাদের সবাইকে কি করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, তৈলাক্ত খাবার বাদ দিতে হবে, খেলাধুলা করতে হবে, এবং প্রয়োজনে আপনি পুষ্টিবিদের আপনি পরামর্শ নিতে পারেন। পুষ্টিবিদ আপনাকে ভালো পরামর্শ দিবেন যে আসলে আপনি আপনার শরীরের ওয়েট কিভাবে বাড়াবেন অথবা কিভাবে কমাবেন, এই বিষয়ে পুষ্টিবিদ পরামর্শ দিবেন। আচ্ছা, চলুন দ্বিতীয় কারণটি যেটা ছিল আমরা এটা বিস্তারিত দেখি। আমাদের দ্বিতীয় কারণটি ছিল ফ্ল্যাট ফুড। দেখুন, ফ্ল্যাট ফুডের আমি একটি ফিগার এখানে দেওয়ার চেষ্টা করেছি। ফ্ল্যাট ফুড বলতে কি বোঝায়, আপনার ফুডটা যদি এরকম থাকে, এই পিকচারে বোঝানো হয়েছে দিস ইজ ফ্ল্যাট ফুড। দেখুন, এটা যে ফ্ল্যাট একদম মাটির সাথে লেগে যায়, যদি আপনি এটা পরীক্ষা করতে পারেন, আপনার পাটাকে ভিজিয়ে আপনি মাটিতে পাড়া দিবেন। আপনি মাটিতে পা রাখলে যদি দেখেন যে পুরো পায়ের যতটুকু ছাপ আছে পুরো ছাপটাই পানি লেগে যায়, তাহলে বুঝতে হবে আপনার ফুড ফ্ল্যাট ফুড।
আর এখানে যদি একটু কার্ভের মতো থাকে সেটি হচ্ছে নর্মাল ফুট। এই ফ্ল্যাট ফুট যদি হয় তাহলে আপনি আনফিট হবেন। তাহলে আপনার করণীয় কি হবে? করণীয় হচ্ছে আপনি অর্থোপেডিক্স ডাক্তারের সাথে কথা বলতে পারেন, এ নিয়ে পরামর্শ করতে পারেন অর্থোপেডিক ডাক্তারের সাথে। অর্থোপেডিক থেকে সবচেয়ে ভালো হবে আপনি যদি কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যান। ফিজিওথেরাপিস্ট, ফিজিও যারা আছে আমাদের ফিজিওরা খুব ভালো পরামর্শ দেন এই বিষয়টাতে, এবং তাদের পরামর্শ মতো আপনি যদি চলেন তাহলে আপনার এই ফ্ল্যাট ফুট এটা দূর করতে পারবেন। তারপরে আমাদের যে কারণটা ছিল সেটি হচ্ছে নক নি। আমাদের যে বলেছিলাম, প্রথমে বলেছিলাম নক নি মানে দেখেন হাঁটু লেগে যাবে, হাঁটু লেগে যাওয়া। আপনি সোজা হয়ে দাঁড়ালে অথবা দুই পায়ের ফুট যখন আপনি একত্রে দাঁড়াবেন, একত্রে করে, তখন দেখবেন যে পায়ের সাথে এই যে নি যদি লেগে যায়, দুইটা নি যদি একসাথে লেগে যায় তাহলে আপনি এটাকে বলে নক নি। আর নক নি হলে আপনাকে সাধারণত ডিফেন্সে বা বাহিনীগুলোতে আপনাকে নিতে চাইবে না। কারণ হচ্ছে নক নি হলে সাধারণত কি হয়, আপনি দৌড়ানোতে সমস্যা হয়, দৌড়ানোর সময় আপনার দুই পায়ের হাঁটু লেগে যায়, সেজন্য তারা আপনাকে নিবে না। এখন আপনি এখানে এর জন্য আপনি কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। ফিজিওথেরাপিস্ট আপনাকে ফিজিও যারা আছে তারা আপনাকে ভালো পরামর্শ দিবেন যে কিভাবে কি করলে আপনি এই নক নি থেকে মুক্তি পেতে পারেন, অথবা এই সমস্যা থেকে দূর হবে, এই সমস্যা দূর হবে। ঠিক আছে। তাছাড়া যে বিষয়টা আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত দুই পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমাই। এরপর আমি জানি না এতে উপকার আছে কিনা, কিন্তু আপনারা করতে পারেন যেহেতু মানুষ এটা বলে, এটা করে দেখা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। ওকে। তারপরের তাছাড়া যে পরের প্রবলেমটি হচ্ছে আমরা বলেছিলাম সেটি হচ্ছে কালার ব্লাইন্ড। আপনি যদি কালার ব্লাইন্ড হন, যেমন দেখেন আমি বলেছিলাম আপনাদের কালার কোড, এই যে এরকম টাইপের একটি বই থাকবে। এই বইয়ের মাধ্যমে আপনাকে দেখাবে, আপনি এটা বুকলেট টাইপের, এখানে দেখাবে, বলবে যে বলুন এখানে কত লেখা আছে, বলবে আমি প্রত্যেকটা পেজ আপনি উল্টাবো আর আপনি এখান থেকে নাম্বার গুলো বলবেন। এখানে 2 সেকেন্ড সময় দিবে আপনাকে, এটা বলতে হবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 12, 8, 6, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 29, 57। আপনারা যদি দেখতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনারা কালার ব্লাইন্ড না। আর যদি এখানে দেখতে সমস্যা হয় তাহলে বুঝতে হবে আপনাদের চোখে কালার ব্লাইন্ডনেস, কিছুটা কালার ব্লাইন্ডনেস আছে। তাছাড়া দেখেন, এছাড়াও রয়েছে যে আপনার চোখে যদি কোনো ধরনের সমস্যা থাকে, চোখের সমস্যা, আচ্ছা আপনি চোখের সমস্যা, আপনি চোখের দৃষ্টিশক্তি একটু কম বা বেশি, এটা কোনো কিন্তু সমস্যা না। এটা আপনার কোনো সমস্যা না। আপনি চশমা ইউজ করে যদি আপনি থাকে, আপনি নিয়মিত চলতে পারেন, তাহলে কিন্তু চশমা ইউজ করা অনেক লোকও আছে ডিফেন্সে চাকরি করে, এবং চাকরি হয়, কোনো সমস্যা নেই। কিন্তু চশমা ইউজ করতে হবে, নিয়মিত চশমা ইউজ করে এই সমস্যা দূর করতে হবে। আর আমরা জানি কিছু সমস্যা আছে যেমন মায়োপিয়া, যে হাইপার মায়োপিয়া, এইগুলো যে বিষয়টা আছে, এগুলো আপনি কিন্তু চশমা ইউজ করলে এটা আস্তে আস্তে এটা দূর হয়ে যায়। আচ্ছা। তাছাড়া দেখাবে আপনার লেটার, এই যে এই ফিগারটা দেখছেন, এটা 100% সবাইকে দেখাবে, সেটা হচ্ছে লেটার লয়ালটি টেস্ট। অনেক দূরে লেটার থাকবে, সেখান থেকে পড়তে বলবে যে উপর থেকে আপনি পড়ে যান। যেমন ই, এফ, পি, টি, ও, জেড, এল, পি, ই, ডি, আপনি এভাবে পড়তে হবে। এভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে বুঝবে যে না, আপনার যে চোখের যে দৃষ্টিশক্তি এটা ঠিক আছে, 6/6 আছে, 6/6 দিয়ে আপনাকে ফিট করে দেবে এখানে। এই টেস্টটাতে আপনি ফিট হয়ে গেলেন। আচ্ছা, আমাদের পরের যে আমরা পরের যে প্রবলেম নিয়ে কথা বলেছিলাম, এখানে আমি একটি ছবি দেখিয়েছি, কারণ ডেন্টাল প্রবলেম গুলো ছবিতে একটু বীভৎস লাগে, তাই আমি ছবি এখানে আনিনি। আপনারা জানেন ডেন্টাল প্রবলেম যদি দাঁতের কোনো ধরনের ক্যাভিটি থাকে, দাঁত দাঁত ভাঙা থাকে, তাছাড়া যদি আপনার ইয়ে হয়, দাঁতের মাড়ি সমস্যা থাকে, হ্যাঁ, এই সকল সমস্যা যদি থাকে, অথবা দাঁতে যদি আপনি রুট ক্যানেল যদি করা থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন।
ডেন্টাল সমস্যা হিসেবে দেখিয়ে আনফিট করে দিবে। ঠিক আছে, তাহলে আপনি কি করতে হবে, করণীয় হচ্ছে একজন ডেন্টিস্টের, ভালো ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে দাঁতে যদি কোনো ভাঙাচোরা থাকে তাহলে আপনি এটাকে ফিলিং করে নিতে পারেন। ফিল করলে কোনো সমস্যা নেই, আপনাকে ফিট হবেন অবশ্যই। আর আমাদের পরবর্তী যে সমস্যা সেটি হচ্ছে, আচ্ছা আমাদের পরবর্তী সমস্যাটি, সরি, সমস্যাটি সেটি হচ্ছে স্কিন ডিজিজেস বা অ্যালার্জি। আমাদের অনেকের শরীরে অনেক ধরনের স্কিন ডিজিজেস, যেমন একজিমা, আপনি একজিমা বলেন, তাছাড়া আপনার ফাঙ্গাস, চুলকানি, অনেক ধরনের সমস্যা থাকে স্কিনে। এই সকল সমস্যা যদি থাকে তাহলে আপনাকে সাধারণত এখানে আনফিট করবে। আপনি স্কিন সমস্যা দেখে আপনি আনফিট হয়ে যাবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, নিয়মিত স্কিন কেয়ার করতে হবে, তৈলাক্ত খাবার কম খেতে হবে। আমরা যে সাধারণত যারা এই যে ফাস্ট ফুড টাইপের খাবার খাই, এগুলো কম খাইতে হবে। ভাজা পোড়া কম খেতে হবে, তাহলে স্কিন ভালো থাকবে। পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। বিশেষ করে শাকসবজি, ভেজিটেবলস খেতে হবে অনেক বেশি। ঠিক আছে, আপনি যদি খান তাহলে দেখবেন যে আপনি ভালো থাকবেন, আপনার স্কিন ভালো থাকবে। আচ্ছা, আচ্ছা আমাদের পরের কারণটি হচ্ছে সার্জারি মার্কস বা মেজর কোনো ইনজুরি যদি থাকে, কাটাছেঁড়ার দাগ যদি থাকে। দেখুন এই যে এরকম যদি কাটাছেঁড়ার কোনো দাগ থাকে, তাহলে এরকম যদি কোনো কাটাছেঁড়ার দাগ থাকে তাহলে আপনাকে সাধারণত তারা মেডিকেলে আনফিট বলবে। সেখানে আপনি যথেষ্ট আপনি ব্যাখ্যা করবেন যে আসলে কি সময় এরকম সমস্যা যদি থাকে কারো জন্মগত, এটা ডাক্তারের কাছে গেলেও হয়তো সমস্যাটা সমাধান করা অতি দ্রুত করা কঠিন। তাহলে আপনি ব্যাখ্যা করবেন যে স্যার আমার এখানে এভাবে কেটেছিল, এখানে হাড়ে কোনো সমস্যা হয় নাই, আমি কোনো ব্যথা পাই না। এই বিষয়গুলো আপনার বলতে হবে। ওনাকে বললে উনি বুঝতে পারবেন, বুঝে আপনি হয়তো আপনাকে বলবে যে না ঠিক আছে, ঠিক আছে। তা অথবা আপনি কি করতে পারেন, আগেই রিপোর্ট তৈরি করবেন। এই রিপোর্ট ডাক্তারের কাছে সার্টিফিকেট নিয়ে যাবেন, যে ডাক্তার আপনাকে সার্টিফাইড করে যে না এই সমস্যার জন্য যে কাটার দাগটা আছে এটা তার কোনো সমস্যা না। তাহলে দেখবেন যে আপনি ফিট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন প্রস্তুতির অংশ হিসেবে আপনি আসলে প্রস্তুতিটা কেমন, প্রস্তুতি কিভাবে নেবেন, প্রস্তুতিটা আপনি, তাহলে আপনি প্রস্তুতিটা কেমন নিবেন? সেটা হচ্ছে যে অন্তত আপনি ১ থেকে ১ থেকে ২ মাস আগে ফুল বডিটা চেকআপ করে নিতে পারেন। আপনার পরীক্ষা আপনার প্রিপারেশন অনেক ভালো, তাহলে আপনি ১ থেকে ২ মাস আগে আপনার ফুল বডি আপনি চেকআপ করালেন। ফুল বডি যদি আপনি চেকআপ করান ১ থেকে ২ মাস আগে, তাহলে দেখবেন যে আপনার অনেক সমস্যা ধরা পড়বে। এই সমস্যাগুলো আপনি সমাধানের ব্যবস্থা নিতে পারবেন। এবং প্রতিদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডেইলি আপনি 30 মিনিটস, ডেইলি 30 মিনিটস, অ্যাটলিস্ট 30 মিনিটস, আপনি অ্যাটলিস্ট 30 মিনিটস আপনি কি রান করতে হবে, দৌড়াতে হবে, রান। ঠিক আছে, অথবা এক্সারসাইজ করতে হবে। রান হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। ঠিক আছে, অথবা এক্সারসাইজ আপনি করবেন। আচ্ছা, আপনি ১ থেকে ২ মাস আগে থেকেই আপনি কিন্তু প্রস্তুতিটা এমন হবে যে আপনি জাঙ্ক ফুড টাইপের কোনো খাবার খাবেন না, অতিরিক্ত ভাজা পোড়া কিছু খাবেন না, সফট ড্রিংকস, যে আমরা সফট ড্রিংকস যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। তাহলে আপনি দেখবেন যে ঠিক আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কোনো ধরনের শর্টকাট কোনো ট্রিক আপনি ব্যবহার করবেন না। যেমন ওষুধ খেলেন, ওষুধ খেয়ে আপনি মোটা আন্ডারওয়েট ছিলেন, আপনি ওভারওয়েট হলেন। কোনো ধরনের মেডিসিন নেওয়া যাবে না। শর্টকাটে যদি আপনি প্রিপারেশন নিবেন যে শর্টকাটে আমি এটা না, নিলে আপনি বরঞ্চ উল্টো ক্ষতি হবে আপনার। আপনি ওভারওয়েট, আপনি ওষুধ খেয়ে যদি এটাকে কমাতে চান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এটা এটা করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না। আর হচ্ছে লাস্টলি আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, আপনার স্লিপটা হতে হবে পর্যাপ্ত। পর্যাপ্ত স্লিপ হবে, দিনে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। সকালবেলাতে 30 মিনিটস এক্সারসাইজ করবেন বা দৌড়াবেন। আর বিকেল বেলাতে যদি পারেন 30 মিনিটস এক্সারসাইজ করবেন, খেলাধুলা করবেন। এক্সারসাইজ অথবা এখানে আপনি খেলাধুলা করতে পারেন। ঠিক আছে, 30 মিনিটস যদি আপনি প্লে করেন, যেটা ক্রিকেট, বিশেষ করে ফুটবল যদি হয় তাহলে সবচেয়ে ভালো। ঠিক আছে, এভাবে প্রস্তুতি নেন। প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনার মেডিকেল টেস্টে বাদ পড়ার যে ভয়টা
সেটা দূর হয়ে যাবে আর ইনশাআল্লাহ আপনি বাদ পড়বেন না। আমি খুব স্পষ্টভাবেই বলতে পারি আপনি যদি এভাবে প্রিপারেশন নেন তাহলে আপনি বাদ পড়বেন না, অ্যাটলিস্ট বাদ পড়বেন না। সো বন্ধুরা, আমি আজকে এখানে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। আপনারা যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা যে কোনো বাহিনীতে যোগ দিতে চান, তাহলে আপনাদের প্রথমে মনে রাখতে হবে যে মানসিক প্রস্তুতি শুধু রাখলেই হবে না এবং শারীরিক প্রস্তুতি রাখতে হবে। মানে মানসিক এবং শারীরিক প্রস্তুতি, দুই প্রস্তুতি রাখতে হবে। মেন্টাল প্রিপারেশন, যেটা মেন্টাল প্রিপারেশন, প্রিপারেশনের পাশাপাশি আপনাকে ফিজিক্যাল প্রিপারেশনটাও নিতে হবে। ফিজিক্যাল প্রিপারেশনটাও নিতে হবে। ঠিক আছে? সো এটা নিন। আর বন্ধুরা, যদি আপনারা এই টাইপের আপনাদের এই ভিডিওটি কোনো উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ হলো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।